রিক্সা যাবে? হ্যাঁ যাব। সৈকত, তুমি এখানে? তার মানে তুমি রিক্সা চালাও? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। একে তো তুমি রিক্সা চালাও, আবার তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো। আরে তুমি আমার কথাটা একটু শোনো। কি বোঝার চেষ্টা করব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার যা বোঝার, আমার যা দেখার সব আমি দেখে নিয়েছি, সব আমি বুঝে নিয়েছি। তুমি এখন আর আমাকে কোনো কিছু বোঝাতে পারবে না। তুমি আমাকে ঠকাইছো এতদিন ধরে। হ্যাঁ, আরে তুমি তো আমার কাছে কখনো জিজ্ঞাসা করোনি আমি কি করি, তাই আমি বলার প্রয়োজন মনে করিনি। এতদিন পর্যন্ত তুমি আমাকে জানাওনি যে এটা তোমার আসল ক্যারেক্টার। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি একটা মিথ্যাবাদীর সঙ্গে রিলেশন করেছিলাম। আর যাই হোক, এই মিথ্যাবাদীর সঙ্গে আমি থাকতে পারবো না। আরে মনি, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি বলার চেষ্টা করেছিলাম অনেকবার, বাট তুমি আমার কাছে কখনো শুনতে চাওনি, তাই বলিনি। বিশ্বাস করো মনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি জিজ্ঞাসা না করায় আমি কথাগুলো বলিনি, কারণ যদি কথাগুলো বলতাম হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে। চুপ, একদম চুপ। একটা কথাও তুমি বলবে না। তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? তুমি যেহেতু রিক্সা চালাও, তোমার এটা দায়িত্ব ছিল এটা আমাকে আগে জানানোর, কিন্তু তুমি আমাকে তা জানাওনি। তুমি আমাকে ঠকাইছো। তুমি কি মনে করছো যে বড় লোকের মেয়ে পাইছো, পটাই নিবা, আমি তোমার ইশারায় নাচবো? না, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমি কখনো তোমার ইশারায় নাচবো না। তুমি এই যে আজকে আমার সঙ্গে যে প্রতারণাটা করলে, এর শাস্তি খুব ভয়াবহ হবে। আমি তোমার সঙ্গে আর থাকছি না। যেহেতু তুমি জেনেই গেছো আমি কোনো বড় ঘরের সন্তান না, আমি একজন এতিম, আমার বাবা নেই। আর এই যে রিক্সা চালানোর কথা বলছো, এটা আমি ইচ্ছা করে চালাচ্ছি। অন্য পরিবারের মানুষের দায় দায়িত্ব আমি নিয়েছি। তাই কি হয়েছিল জানো? তাহলে শোনো। আল্লাহ, আরে চাচা কি হয়েছে? বাবা, আমার হাতের ব্যথা বাড়ছে। চাচা, আপনি এই বয়সে রিক্সা কেন চালাচ্ছেন? কি করবো বাবা, আমার কপালটাই খারাপ। আমার একটা পোলা ছিল, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। সে একটা মাইয়ার সাথে সম্পর্ক কইরা ভাইয়া চইলা গেছে। আর কি করবো, ঘরে তোমার চাচি আছে। তোমার চাচির সাথে আমি এই রিক্সা চালা যে কয় টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে কোনো মতো সংসার চলে। বাবা, আপনার জীবনে তো তাহলে অনেক কষ্ট। আচ্ছা চাচা, আজ থেকে আপনার দায়িত্ব আমি নিতে চাই। আর যার কেউ নেই তার আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ও বাবা, আমার টিচের পোলা আমার খবর নিল না। তুমি তো অন্যের পোলা, কেমনে আমার খবর নিল? চাচা, এত কথা বলার সময় নেই। আপনি অনেক অসুস্থ, হসপিটালে নিতে হবে। আপনি একটু কষ্ট করে উপরে উঠে বসুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। উঠুন চাচা, একটু কষ্ট করে উপরে উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। উঠুন উঠুন উঠুন। আল্লাহ, আল্লাহ। চাচা একটু কষ্ট করে বসেন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। চলে। আল্লাহ, একদম মিথ্যে কথা বলবে না। তুমি কি মনে করছো এখন তুমি যখন ধরা খেয়ে গেলে আমাকে বানিয়ে বানিয়ে উল্টো পাল্টা মিথ্যে কথা বলবে, নাটক সাজাবে, সেটা আমি বিশ্বাস করে নেব? এই, তুমি কি মনে করছো আমি ঘাস খেয়ে বড় হয়েছি? আমি কিচ্ছু বুঝবো না। তুমি আমাকে উল্টো পাল্টা বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে, আমি সেটা বিশ্বাস করে নেব? না, আমি এটা বিশ্বাস করব না। তুমি আমার সঙ্গে যেভাবে প্রতারণা করেছো, তোমাকে মাফ করা যায় না, তোমাকে পুলিশে দেওয়া উচিত। কিন্তু না, আমি তা দিব না। কেন জানো? কারণ আমি সত্যি সত্যি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি যে একটা মিথ্যুক, তুমি যে একটা ঠক, এটা আমার জানা ছিল না। খুব কষ্ট দিলে তুমি আমাকে। আর যাই হোক, তোমার মতো মিথ্যাবাদীর সঙ্গে তো আমি সংসার করব না। তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না। আমার মা বাবা আমাকে ঠিক বলেছিল যে তুমি ভালো ছেলে না, কিন্তু আমি আমার মা বাবার কোনো কথা বিশ্বাস করিনি। আমি তাদেরকে উল্টা বারবার বুঝিয়েছি যে না, ও ভালো ছেলে, তোমরা ভুল করতেছো। আজকে আমি কোন মুখ নিয়ে আমার মা বাবার সামনে দাঁড়াবো? আমার মা বাবার কাছে তোমাকে নিয়ে আমি বড় বড় কথা বলেছিলাম, বড় বড় গল্প শুনিয়েছিলাম, আমার বড় বড় স্বপ্ন ছিল। তোমার মতো ফকিন্নির দ্বারা তো আমার স্বপ্ন পূরণ করা কোনোদিনও সম্ভব না। আমি আজকে তোমার কারণে আমার মা বাবার সামনেও চোখ তুলে কথা বলতে পারবো না।
শোনো, আজকের পর থেকে তোমার এই চেহারাটা নিয়ে কখনো আমার সামনে আসবে না। মা, তোমার কি অবস্থা এখন? এই তো মা, কি অবস্থা? যত হাজার চেষ্টা করি ভালো থাকার জন্য, কিন্তু ভালো তো থাকতে পারতেছি না মা। এই যে আমাদের এই বাড়িটা তো কদিন পর ছেড়ে দিতে হবে। আমার একটা দুঃখ কি জানিস, আমার একটা ছেলে নাই। তুই আমার একমাত্র মেয়ে। তোর বাবা মারা যাওয়ার পরে সমস্ত কিছু তুই দেখাশোনা করিস, আমার ওষুধ, সংসারের খরচ, সব কিছু। কিন্তু এভাবে কতদিন মা? মা, তোমাকে না আমি বলছি এত টেনশন করবে না। এমনিতেই তুমি অসুস্থ, এখন যদি আরো বেশি টেনশন করো, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে একবার ভেবে দেখছো? বাবা তো হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এখন আমার সব কিছু তুমি আমার পাশে আছো, এই জন্য আমি এখনো জীবিত আছি, কিছু করার চেষ্টা করতেছি। দেখো মা, ফার্স্টে তো খাওয়ার মতো কোনো টাকা পয়সা আমাদের কাছে ছিল না, কিন্তু এখন যেভাবে হোক আমি কিন্তু টিউশনের ব্যবস্থা করে আমি বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছি। কিন্তু মা, তুই তো মেয়ে মানুষ, তোর তো বিয়ে করতে হবে, সংসার করতে হবে। আর এভাবে তুই কতদিন থাকবি বল? মা, তুমি চুপ করো। তুমি এত চিন্তা কেন করতেছো? তোমার মেয়ে সব কিছু ম্যানেজ করে নেবে। হ্যাঁ, এটা ঠিক যে দুনিয়া সম্পর্কে আমি কখনো কিচ্ছু বুঝিনি, যখন যেটা মন চেয়েছে তখন সেটা করছি। বাবা, তোমাদের সবার কথার অবাধ্য হয়ে চলেছি, উগ্রভাবে চলাফেরা করেছি, কিন্তু বাবা মারা যাওয়ার সাথে সাথে পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মা, তোমার মেয়ে এখন আর ইনম্যাচিওর নেই, তোমার মেয়ে এখন ম্যাচিওর হয়ে গেছে। কিভাবে করলে কি হবে কি না হবে তা খুব ভালো করেই বুঝতে পারছে। এখন এভাবে সংসারটা চলতে থাক, তুমি দেখবে কিছুদিনের মধ্যে আমি খুব ভালো একটা জবের ব্যবস্থা করে ফেলবো, আমাদের সুদিন ফিরে আসবে। তোমার কাছে শুধু আমার এতটুকু রিকোয়েস্ট, তুমি কোনো চিন্তা করবে না প্লিজ। মারে, চিন্তা এমন একটা জিনিস, এটা বলে কই আসে না। আর সবচেয়ে বড় কথা কি জানিস, এই যে আমাদের বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক, কয়দিন পরে তো আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। তখন আমরা কোথায় যাব, কি করব বল? এত চিন্তা কেন করছো? তোমার মেয়ের প্রতি কি তোমার একটু ভরসা নেই? তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে সব কিছু ম্যানেজ করে ফেলবে। আমি যখন চাকরিটা পেয়ে যাব তখন সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করবে না প্লিজ। আচ্ছা মনি, শোনো, আজকে কিন্তু বস আসবে। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, স্যার তো দুপুরে আসার কথা ছিল। আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, বসের সাথে আমার কথা হয়েছিল, ওনার জোরে একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে আসতে একটু লেট হবে, সম্ভবত চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তোমার সাথে তো স্যারের কখনো দেখাই হয়নি, স্যার কিন্তু অনেক ভালো মনের মানুষ। শুধু এই টাইলসের শোরুম মালিক না, ওনার কিন্তু অনেকগুলো কোম্পানি আছে। আমি যতটুকু জানি এই শহরে তার 20 থেকে 30টা কোম্পানি আছে, ঢাকা শহরেও আছে। প্লাস স্যার কি যেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, আমি এত কিছু জানি না। স্যার কিন্তু অনেক বড় মনের মানুষ। আর হ্যাঁ, স্যার আসলে কিন্তু একটু ভালো মতো ব্যবহার করো, ঠিক আছে? আর তাছাড়া এই দোকানের নামটা ফাইম এন্টারপ্রাইজ কেন জানো? এটা কিন্তু স্যারের ছোটো ভাইয়ের নামে দেওয়া। স্যার শখ করে নামটা দিয়েছে আর বলেছে আমি তো ব্যস্ত থাকি, আমার ছোটো ভাই সে দেখাশোনা করবে, কিন্তু আজকে বস নিজেই আসতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে তো আমি সব কিছু গুছিয়ে রাখতে বলেছিলাম, গুছিয়ে রেখেছো? হ্যাঁ, গুছিয়ে তো রেখেছি, কিন্তু ওই সাইডটা একটু গোছানো হয়নি। ওয়েট স্যার। কি বলতেছো? স্যার এসে তো প্রথমে নতুন টাইলসগুলো নোটিস করবে, দ্রুত এগুলো সাজাও, ডিসপ্লে করো। শিওর স্যার। রাহুল। জি ম্যাম। শোনো, স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমাদের যে নতুন টাইলসগুলো এসেছে ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখো। ওকে? ওকে ম্যাম।
আই এম সো এক্সাইটেড, আজকে স্যারের সঙ্গে আমার ফার্স্ট দেখা হবে। মুন্না সাহেব। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওকে দেখে ভাবে দাঁড়িয়ে গেলেন কেন? ও সম্পর্কে আপনি জানেন ওকে? আশ্চর্য, তুমি কার সামনে কি বলতেছো? উনি তো আমাদের কোম্পানি স্যার। স্যার? এই ফকিন্নিটা আবার স্যার হলো কিভাবে? আপনি ওকে চেনেন? ওকে আমার থেকে ভালো অন্য কেউ চেনে না। ও একটা ফকিন্নি, ও একটা ছোট লোক, ও একটা রিকশাওয়ালা। ও কিভাবে একজন স্যার হতে পারে? ওর সামর্থ্যই নেই ভালো কোনো পজিশনে জব করার বা স্যার হওয়ার। স্যার শুনেন, ওকে আমি 5 বছর ধরে চিনি। আমার কি মনে হয় জানেন, ও এইসব ভাড়া করে নিয়ে এসেছে। আমাকে যেমন ঠকিয়েছিল সেই একইভাবে আপনাদের সবাইকে ঠকাচ্ছে। ও দেখাচ্ছে ও বড় কোনো বিজনেস করে, ও বড় কোনো স্যার, কিন্তু আসলে ও কিছুই না। ও কিচ্ছু করতে পারে না। ও একটা ফকিন্নি, এটাই ওর পরিচয়। আশ্চর্য, আপনি চুপ থাকবেন। আপনি কাকে কি বলতেছেন? আপনার আইডিয়া আছে? আমার আইডিয়া আছে স্যার, আপনার কোনো আইডিয়া নেই। ওই ছেলেটা আপনাদেরকে কি পরিমাণ ঠকাচ্ছে। আমি ভালো মতোই আমার স্যারকে চিনি, আপনি একদম চুপ থাকবেন। মুন্না সাহেব, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। কে? মিস মনি। আমার পরিচয় তার মুখ থেকে শুনে কি অবাক হয়ে যাচ্ছেন? অবাক হওয়াটা স্বাভাবিক। একটা রিক্সা চালক কিভাবে এত বড় কোম্পানির মালিক হতে পারে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার একটা কোম্পানি নয়, আমার এই শহরে 15টা প্লাস কোম্পানি আছে। শুনুন, ভাগ্যের লীলা খেলা, এটা বোঝা বড়টা। কার কখন কিভাবে সময় বদলে যাবে সেটা কেউ বলতে পারে না। আজকে আমার এই পজিশনে আসার সবচেয়ে অবদান কার জানেন? আপনার। সেদিন যদি আপনি আমাকে ছেড়ে চলে না যেতেন, সেদিন যদি আপনি আমাকে অপমান না করতেন, তাহলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। জিদ আর সঠিক পরিশ্রম আজকে আমাকে এখানে দাঁড় করি। যাই হোক, আমার ভাবতেই অবাক লাগছে আপনি আমার এখানে জব করতে এসেছেন। মুন্না সাহেব, উনি আমাদের এখানে জয়েন করেছেন? হ্যাঁ স্যার, উনি নতুন জয়েন করেছে। আপনাকে ফোন দিয়ে যে কনফার্ম করলাম যে একজন এমপ্লয়ি জয়েন করেছে, উনি মিস মনি। হয়তোবা স্যার আপনাকে না চিনে খারাপ ব্যবহার করেছে স্যার, প্লিজ ক্ষমা করে দিন এবার মতো। সৈকত, তুমি সত্যি এত বড় কোম্পানির ওনার? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমাকে মাফ করে দাও। আসলে এই জবটা আমার খুব প্রয়োজন। আমাকে এভাবে জব থেকে বের করে দেবে না। হোয়াট সৈকত? একটা কোম্পানির ওনারের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ভদ্রতা আপনার ভেতরে নেই, আর ক্ষমা চাচ্ছেন আমার কাছে? শুনুন, ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে। যে জেনে শুনে ভুল করে তাকে কখনো ক্ষমা করা যায় না। আর আপনার মতো এমপ্লয়ি আমার শোরুমে কোনো প্রয়োজন নেই। মুন্না সাহেব, আপনি অন্য এমপ্লয়ি দেখুন, ওনাকে আমার শোরুমে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তো মিস মনি, আপনার এত অধঃপতন কেন? আপনি তো ধনির দুলালি ছিলেন, তাহলে আজকে আপনার এমন কি প্রয়োজন পড়লো যে আপনি এখানে চাকরি করতে এসেছেন? শুনতে চাও? লোভ আর পাপের ফল। আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল কি জানো? তোমাকে ছেড়ে দেওয়া। আমি তোমাকে চিনতে পারিনি, তোমার মতো একজন সৎ মানুষকে বুঝতে পারিনি। সেদিন তোমাকে ছেড়ে দেওয়ার পর থেকে আমার লাইফের অধঃপতন শুরু হয়। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, বাবার হার্ট অ্যাটাক হয়, বাবা মারাও যায়। মাকে নিয়ে আমি খুবই বিপদে ছিলাম। বাবার চিকিৎসা করতে করতে টাকা পয়সা সম্পত্তি যা ছিল বিক্রি করে ফেলি। বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, যার কারণে বাবার যে পার্টনাররা ছিল ওনারা সব কিছু হাতিয়ে নেয়। এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। ওই সময় মাকে নিয়ে আমি পুরো রাস্তায় নেমে গিয়েছিলাম। খাওয়ার জন্য টাকা পর্যন্ত ছিল না আমাদের কাছে। আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমি এত পরিমাণ অহংকার করি, যার কারণে আমার পতন তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক কষ্ট করে আপনার এখানে আমি এই জবটা পেয়েছি। প্লিজ এই জবটা থেকে আমাকে বের করে দিবেন না। জবটা থেকে যদি আমাকে বের করে দেন, আমার মাকে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে। প্লিজ এইটুকু দয়া করুন। ক্ষমা করব, তাও তোমাকে? শোনো, ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে, যে জেনে শুনে ভুল করে, তাকে কখনো ক্ষমা করা যায় না। এত কিছুর পরেও আপনাকে আমার শোরুমে রাখা কোনোভাবে পসিবল না। মুন্না সাহেব,
ওনাকে যাওয়ার সময় 50,000 টাকা দিয়ে দিবেন ওনার মায়ের চিকিৎসার জন্য। আর হ্যাঁ, যে হিসাবগুলো আমি করতে এসেছিলাম সেটা আমি অন্যদিন এসে করব। আসছি। ঠিক আছে স্যার। সৈকত,